স্থিতিশীলতা নামে এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের পদক্ষেপগুলোকে কি উদারভাবে ব্যাখ্যা করা যাবে কিনা? আর বাংলাদেশ তো এই প্রসঙ্গে আসলে এখন পর্যন্ত নীরব। এই নীরবতা কি এক ধরনের আত্মসমর্পণ কিনা? দেখেন, আমি একটু ওনার থেকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে বলি। ধরেন, ভারত যেভাবে বিষয়টা দেখছে, আমার কাছে যেটা তাদের আর্টিকেলগুলো পড়ে বা বিভিন্ন সময় ডিপ্লোম্যাটদের সাক্ষাৎকার দেখে যেটা মনে হয়, তাদের একটা অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশে খুব সিভিয়ারলি অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট বাড়ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। এইটাকে তারা খুব তাদের বিবেচনায় নিয়েছে এবং এটা কারণও আছে। ধরেন, আমার সহ-আলোচক যেটা বললেন যে মিডিয়াতে কিন্তু খুবই উত্তেজক কিছু কথা বলা হয়েছে। যেমন ধরেন, বাংলাদেশে ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের এই ফেনীর জায়গাটা ছোট্ট একটা পকেট আছে, এই পকেটটা থেকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে চট্টগ্রামকে বাংলাদেশের বাকি জায়গা থেকে আলাদা করে দেওয়া যাবে এবং তারপরে চিটাগাং ভারতের সাথে যুক্ত হবে, তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশকে দখল করে নিতে পারবে। এই টাইপের কথাগুলো খুবই সহজভাবে, সাবলীলভাবে তারা মাসের পর মাস বলে গেছে। এবং এই জায়গাগুলো হয়েছে কি, তারপরে ধরেন আমাদের তো বর্ডার কিলিংয়ের একটা সিভিয়ার ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যে যেমন আমরা কয়েকদিন আগে ফেলানি যেটা পার করলাম, 15 বছর হয়ে গেল এবং প্রতিবারই যখন তার এই দিবসটা আসে তখন দেখা যায় যে তার ফাদারদের কাছে আমরা গল্প শুনি, তাদের কাছে ইন্টারভিউ নেওয়া হয়, তারা বলে যে তারা কীভাবে ভারতের কোর্টগুলোতে যাচ্ছেন কিন্তু কোনো বিচার পাচ্ছেন না এবং এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। আমি 2024 সালে ডিসেম্বর পর্যন্ত আমি যে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ তো এই প্রসঙ্গে এখনো নীরব, এটা কি এক ধরনের আত্মসমর্পণ কিনা? সেটাই বলছি যে 2024 সালে ডিসেম্বর পর্যন্ত দেখা গেছে যে 607 জন মারা গেছে হচ্ছে সীমান্ত কিলিংয়ে এবং এখানে কিন্তু দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হয়েছে আস্থা বৃদ্ধির জন্য। সেখানে বলা হয় যে এই টাইপের অকারেন্সগুলো ঘটবে না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ঘটছে। এখন এই অ্যান্টি সেন্টিমেন্ট, ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কেন হয়? ধরেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের বা ইয়াং জেনারেশন যারা বিপ্লব করলো তাদের যেই ক্ষোভ, সেই জায়গাতে আবার শেখ হাসিনাকে যেভাবে তারা শেল্টার দিল এবং শেখ হাসিনার আমলেই ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে, এক্সট্রাডিশন চুক্তি 2013 সালে, যেটা আবার 16 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ওই চুক্তি থাকার পরও তো তারা তাকে দিচ্ছে না। আবার ধরেন, যে আপনি কথার শুরুতে যেটা বললেন শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার হত্যাকাণ্ড যারা হত্যা করেছে তাদের লোকেশন কোথায়, সেখানেও আমরা একটা সোর্স থেকে জানতে পারছি যে তারা ভারতে। সো বাংলাদেশের মানুষের কাছে যখন পার্সপেক্টিভটা এরকম তৈরি হয় যেখান থেকে যেই কোনো অপরাধ করে, ভাই বিকে হালদারের কথাও বললেন, অর্থাৎ যে কোনো সেক্টরে যিনি অপরাধ করছেন তার শেল্টার হয়ে যাচ্ছে ভারত এবং ভারত তাকে চাইলেও আর ফেরত দিচ্ছে না, তখন এই যে আস্থার যে কথাটা আপনারা বলছেন যে আস্থাটা ফিরবে কীভাবে, ফেরাটা তো খুব কঠিন। কারণ মানুষের তো ধরেন একটা অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি হলে সেখানে সরকারের পক্ষে বা অন্য কোনো স্টেক হোল্ডারের পক্ষে সে আস্থা ফিরিয়ে আনা খুবই কঠিন। আর আপনি যেটা বলেছিলেন যে আত্মসমর্পণ কিনা, সেটা আমি ওইভাবে দেখিনি এই কারণে যে এত স্ট্রেট ফরওয়ার্ড তো আসলে ধরেন কূটনৈতিক পর্যায়ে কথা বলাটা সমীচীন না, যে এটা একটা অসহায় আত্মসমর্পণ কিনা বা এরকম কিনা। বাট যেটা ইম্পর্ট্যান্ট আমি বারবারই বলছিলাম সেটা হলো যে বারবার যদি ভারত আমাদের তুলনায় যেহেতু আকৃতিতে, জনসংখ্যায়, সম্পদে অনেক বড়, সেই জায়গাতে ভারতের দিক থেকে রেসপন্সিবল আচরণটা আমরা বেশি আশা করি। কিন্তু ভারত যদি এটা সুযোগ নিয়ে আমাদের উপর আরও প্রভাব বিস্তার করতে চায় বা ভারত যদি একটা আধিপত্যের অবস্থান তৈরি করতে চায়, তাহলে কিন্তু এটা আমি বলবো যে এটা উল্টো রিয়েকশন হবে। কারণ এইবার যেটা ঘটেছে আপনি দেখেছেন, শহীদ ওসমান হাদি জানাজাতেও দেখেছেন যে কিভাবে লাখো মানুষ একসাথে অ্যান্টি ইন্ডিয়ান একটা স্লোগান দিয়েছে, তো এগুলো তো তারাও দেখছে। ফলে এই অবস্থা থেকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমি মনে করি যেটা আমি ওই সময় বলেছিলাম যে বাংলাদেশের যে পারসেপশন আছে যে একটি দলের সাথে ভারতের সম্পর্ক ভালো, ওইটাকে ভাঙতে হবে ভারতের, এবং ভারতে সেটা প্রমাণ করতে হবে যে তারা কোনো দলের সাথে না, তারা জনগণের সাথে সম্পর্ক করতে চায়।